ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার উপন্যাস খুনের ব্যাপার স্যাপার। লেখক অভিক দত্ত জন্ম 10ই অক্টোবর 1985 সালে। মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন আদরের নৌকা লিটল ম্যাক প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই 2008 সালের বইমেলাতে প্রকাশিত হয়, 1 কুড়ি গল্প। পরবর্তীকালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া। গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালোবাসেন লেখক। আজকের গল্পটি আমরা নিয়েছি আদরের নৌকো থেকে প্রকাশিত খুনের ব্যাপার স্যাপার এই বইটির থেকে। বইটি কেনার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যদি সংগ্রহ করতে চান, চেক আউট করতে ভুলবেন না। আমাদের আজকের নিবেদনটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের পটভূমি ও চরিত্রগুলোকে বাস্তবায়িত করবার জন্য লেখক বিভিন্ন প্রকার প্রাপ্তমনস্ক চেতনাভিত্তিক ভাষার প্রয়োগ ও নৃশংস ঘটনার বর্ণনা করে থাকতে পারেন। তাই উক্ত ব্যাপারে সচেতনতা বজায় রেখে কেবল গল্প শোনার আনন্দে আমাদের নিবেদনটি গ্রহণ করবেন, আমরা এই আশা রাখব। এর আগেও আমাদের চ্যানেলে অভিক দত্তের লেখা আরেকটি ক্রাইম থ্রিলার উপন্যাস মাংস এসেছে। যারা শোনেননি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে শুনে নিতে পারেন এই গল্পটি শোনার পর। এবং যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমনই বিভিন্ন স্বাদের গল্প। গল্প তো শুনবেনই এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের উপস্থাপনা। ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধু মহলে শেয়ার করবেন। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটি 2টি পর্বে নিয়ে আসছি। আজ শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব শুনবেন কাল ঠিক দুপুর 12টা 30-এ। গল্পের দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং প্রথম কমেন্টে। আজকের গল্প পাঠে কৌশিক, গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে দেরি না করে শুরু করছি আজকের নিবেদন। লেখক অভিক অর্জুন দত্তের ক্রাইম থ্রিলার উপন্যাস খুনের ব্যাপার স্যাপার, প্রথম পর্ব। পুলিশের গাড়িটা পিছু নিয়েছে। রজত তা বুঝতে পারল। গাড়িটা সন্তর্পণে তার পিছু নিয়েছে, গতিবিধি পর্যবেক্ষণ করছে। যদি ধরার উদ্দেশ্য থাকতো তাহলে এতক্ষণে তারা গতি বাড়িয়ে এগিয়ে আসত। রাত তখন 11টা, ফাঁকা হাইওয়ে। রজত কিছুটা গিয়ে ব্রেক কষল। সে দেখতে চায় পুলিশ সত্যিই তাকে সন্দেহ করছে নাকি এটা নিছক টহলদারি। কোনো সমস্যা আছে? ছোট বাইরে করব। কোথায় যাবেন? বোলপুর। এত রাতে? হঠাৎ করেই ঠিক হলো। কাগজ দেখি। মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন না তো? আমি জীবনেও মদ খাইনি। এত রাতে বেরোনো ঠিক হয়নি। আসলে বউ থাকে, একা একা বেড়াতে গেছে। এখন সন্ধে নামার পর থেকে সেক্স উঠেছে, বলছে চলে এসো। বুঝলেন না? হ্যাঁ, এ আবার কেমন কথা? এই যে আপনারা রাতে বেরোন, আপনাদের বউরা ডাকে না। এ বহুত ফালতু লোক আপনি। যান যান যান। রজত হাসতে হাসতে কাগজটা তুলে নিল। তারপর গাড়িতে বসে সিগারেট ধরালো। জানলা খুলে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে 40-50 কিলোমিটার বেগে সে গাড়ি চালাতে লাগলো। ধীর লয়ে গাড়িটা এগিয়ে চলল। কিছুটা যাওয়ার পর রজত আবার গাড়ি দাঁড় করালো। ডিকি খুলে সে পর্ণার লাশটা বের করল, যা একটি বস্তার মধ্যে রাখা ছিল।
বস্তাটা বের করে রাস্তার পাশে ফেলে দিল। এরপর পা দিয়ে ঠেলে আর একটু দূরে নিয়ে গেল। তার কাছে একটি ছোট পেট্রোলের জার ছিল। পেট্রোল বস্তার উপর ছিটিয়ে লাইটার দিয়ে সেটা ধরিয়ে দিল। আগুন ধরিয়ে সে গাড়িতে এসে বসল। এরপর গাড়ি স্টার্ট দিল। এখন তার জোরে গান দরকার। গানটা মাথার ভেতর দিয়ে নাচানাচি করবে, সবকিছু নাড়িয়ে দেবে, নইলে কোনো মজা নেই। শীষ দিতে দিতে রজত অ্যাক্সিলেটারে চাপ দিল। এরকম খুনই তার পছন্দ, নিট অ্যান্ড ক্লিন। গাড়ি চলছে, রজত গুনগুন করে গান গাইছে। রাত বাড়লে রজতের গান শোনার নেশা চাপে। এখন চলছে কিশোর কুমারের গান, কিছুক্ষণ পর পাল্টে চলবে পুরনো বাংলা গান। রজত সামনের একটা এক্সিট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার কলকাতার দিকে রওনা দিল। খানিকটা যেতেই দেখা গেল আগুনটা এখনো জ্বলছে, কিন্তু পুলিশ এখনো আসেনি। আগুনটা দেখে রজত হেসে উঠল। মনে মনে ভাবল, পুলিশ এসে যখন পোড়া লাশটা দেখবে তাদের চোখ মুখ কেমন হবে। মানুষ হতভম্ব হবে, মাথার চুল ছিঁড়বে, তবেই তো আসল মজা। কিছুক্ষণ পর একটা ধাবায় গাড়ি থামালো রজত। 12টা রুটি আর 2 প্লেট মাংস খেল সে। 1 প্লেটে 8 পিস থাকে, তাতে তার হলো না। আরো 1 প্লেট আনালো। ওয়েটার অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। রজত পাত্তা দিল না। খুনের পর কতটা স্ট্রেস যায় এই ব্যাটা কি করে বুঝবে? স্যার আর কিছু লাগবে স্যার? না, থাক। লোকে বলে সেক্সে নাকি সব থেকে বেশি ক্যালোরি ক্ষয় হয়। রজত ভাবে এটা ভুল বলে। সব থেকে বেশি ক্যালোরি ক্ষয় হয় খুন করলে। কত চাপ! আগে সেক্স করে নাও, তারপর মেরে দাও। সেক্স যোগ খুন মানে প্রচুর ক্যালোরি ক্ষয়। এয়ারপোর্টে পৌঁছতে বেশি সময় লাগলো না। এয়ারপোর্টের পার্কিংয়ে একটা অ্যাপ ক্যাবের ছেলে দাঁড়িয়েছিল। তার কাছে গাড়ি বুঝিয়ে দিল রজত। ছেলেটা টাকার হিসেব দিয়ে দিল। বাকি টাকাটা তাকে দিয়ে নিজের আইডি কার্ড নিয়ে রজত এন্ট্রান্সের দিকে গেল। নিরাপত্তারক্ষীরা তার আইডি কার্ড আর ই টিকিট দেখে তাকে ছেড়ে দিল। হ্যান্ড ব্যাগেজ শুধু একটা, আর কোনো লাগেজ নেই। ভোরে ফ্লাইট। চেয়ারে বসে অপেক্ষারত এক সুন্দরীর পাশে গিয়ে রজত বসে পড়ল। যেসব মেয়ে সেজেগুজে থাকে রজতের তাদের ভারী ভালো লাগে। তারা দামি পারফিউম ব্যবহার করে। সেই পারফিউমের গন্ধে রজত আকৃষ্ট হয়। সিকিউরিটি হয়নি? না, এখনো শুরু হয়নি কিছু। ও, আপনি বাঙালি। আপনাকে দেখে আমার কেমন যেন ইউরোপিয়ান মনে হয়েছিল। ইউরোপিয়ান লাগলে বাংলায় কথা বললেন কেন? চান্স নিয়েছিলাম, লেগে গেল। আমি 2টো ইউরোপিয়ান ভাষা জানি, ইংলিশ আর স্প্যানিয়ল। এর বাইরে হলে কথা বলতে পারতাম না। ওকে। একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? করুন। এই পারফিউমটার নাম কি? ভেরোনিকা। খুব সুন্দর নাম। আপনার বয়ফ্রেন্ড গিফট করেছেন? আমার বয়ফ্রেন্ড নেই, তবে হ্যাঁ, ব্যাগে কিন্তু পেপার স্প্রে আছে। আপনি আমাকে ওরকম কিছু ভাবছেন কি? ভুল ভাবছেন। আমি কিন্তু খুব ভালো ছেলে। দেন স্টপ ডিস্টার্বিং। ওকে ওকে, সরি। মেয়েটি আর কোনো উত্তর দেয় না।
রজত চোখ বন্ধ করল। সে ভাবছে পুলিশ এখন কি করছে। পর্ণার পোড়া লাশটা পেয়েছে, তাদের কত কাজ এখন। বডি আইডেন্টিফিকেশন, লাশের ঠিকানা বের করা, সে কোথায় গিয়েছিল সেটা বের করা। ততক্ষণে রজত কোথায় থাকবে? ভেরোনিকা নামের পারফিউম, দাম কত হতে পারে? এই পারফিউমটাই শুধু মেয়েটা ব্যবহার করে নাকি অন্য কিছুও ব্যবহার করে? কেউ কেউ পারফিউম ব্যবহার করে না, কিন্তু তাদের শরীরেও একটা দারুণ গন্ধ থাকে, নেশা ধরিয়ে দেবার মতো গন্ধ। রজত নিজের মনে উচ্চারণ করতে লাগলো, ভেরোনিকা, ভেরোনিকা, ভেরোনিকা decides to die. এক্সকিউজ মি, কি বলছেন আপনি? কিছু না আমার বইয়ের নাম মনে পড়লো ভেরোনিকা নামটার সঙ্গে, তাই বললাম। রজত আর চোখে মেয়েটার ঘাড় দেখল। ছুরি লাগবে, ধারালো। মসৃণ ঘাড় বরাবর যদি চালানো যায়, রক্তটা ফিনকি দিয়ে এসে তার মুখে লাগবে। মাস্ক পরতে হবে ছুরি চালানোর সময়। কি দেখছেনটা কি? কিছু না, আমি ওই খাবারের দোকানগুলো দেখছিলাম। আপনি কিছু খাবেন? নো, অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালোন, নইলে আমি ব্যবস্থা নেব কিন্তু। রাগী মেয়ে, এরকম মেয়েদের খুন করে ভারী মজা পাওয়া যায়। রজত হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠল। রজত দূরে গিয়ে বসেছে, মেয়েটার দিকে আর তাকাচ্ছেও না। এটাই তার নিয়ম। সে জানে মেয়েটা পাত্তা চায়, কিন্তু স্টকিং পছন্দ করে না। একটা বড় কফি নিয়ে সে ধীরে ধীরে শেষ করছে। দামি কফি এমনই হয়, গাদাগুচ্ছের দাম, অথচ খেলে মনে হবে উটের হিসি। রজতের ইচ্ছে আছে জীবনের শেষ খুনটা এরকম এয়ারপোর্টের লবির মতো খোলামেলা জায়গায় করবে। খুন যে একটা শিল্প, সেটা মানুষের জানা দরকার, কিন্তু মানুষ তো জানতে পারে না। পৃথিবীর বহু খুনির দরকার তার ভার কমানোর জন্য। রাষ্ট্রনায়কদের এই দলে ফেলা যায়। তাদের হাতে যখন অপরিসীম ক্ষমতা আসে, তখন তারা মানুষ মারাটাকে শিল্প হিসেবে দেখতে পছন্দ করে। সামান্য কোনো অনুঘটক পেলেই তারা ঝাঁপিয়ে পড়ে মানুষ মারতে শুরু করে দেয়। সে আমেরিকা হোক বা রাশিয়া, একবার রক্তের নেশা পেলে আর সব নেশা ফিকে হয়ে যায়। রজত ভাবছে খুনকে অহেতুক অপরাধের পর্যায়ে ফেলা হয়। এই নিয়মটা মানুষ তার সুবিধে মতো তৈরি করেছে। মানুষ অন্য প্রাণী মেরে খাচ্ছে, অথচ নিজেকে মারতে পারবে না। আজব সব যুক্তি। সবার আগে এদের যুক্তির নির্বাসন হওয়া প্রয়োজন। রজতের খুনের রাতে ঘুম আসে না, একটা উত্তেজনা কাজ করে। কোনো এক আশ্রয়ে গিয়ে তাকে দুটো কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। এটা নিয়ে সে ভেবেছে এটা হওয়া উচিত নয়, খুন কোনো অপরাধ নয়। এটা আমার মন মেনে নিয়েছে। তাহলে শরীরে উত্তেজনা আসা কেন? এটা কোনো কাজের কথা নয়। মানুষের শরীরে রক্ত থাকবেই, সেটা ছিটকে চোখে মুখে লাগলে কেন অহেতুক উত্তেজনা হবে? মজা তো তখন লাগে যখন যাকে খুন করা হবে সে অবাক চোখে তাকাবে। রজতের মনে পড়ল পর্ণার কথা। পর্ণার গলায় ছুরিটা চালাবার ঠিক আগের মুহূর্তে সে অবাক চোখে তাকিয়েছিল। চোখে কত প্রশ্ন। আচ্ছা, পর্ণার পারফিউমটার নাম কি ছিল? মনে পড়ছে না। বেশ দামি পারফিউম ছিল,
হাইওয়ের ধারে মেক আউট করার প্ল্যান রজত করেছিল। প্রথমে ভেবেছিল গ্যাংটকে নিয়ে গিয়ে ছুরি চালাবে, পরে ভাবলো অত সময় নেই, খুনের সংখ্যা বাড়াতে হলে অত সময় নেওয়া যাবে না। পর্ণাকে তুলতেও অনেক এফোর্ট দিতে হয়েছিল, কত ঝামেলা। ক্লাবে যতবার যেত পর্ণা ঠিক হাত ফসকে বেরিয়ে যেত। এটাই তো ভালো লাগতো, সেই শিকারেই তো মজা বেশি যে শিকার জালে আসতে দেরি করে। রজত নিজেকে প্রশ্ন করে, এই মেয়েটা কোথাও একা যাচ্ছে? তার কাছে কি আগে পাচ্ছে, সেক্স নাকি খুন? রজতের মনে পড়ল পর্ণার লিপস্টিকের গন্ধ। চুমু খেতে খেতে সে জিজ্ঞেসও করে ফেলেছিল, এটা কোন কোম্পানির লিপস্টিক? হ্যাঁ, Oh, just shut up and fuck. হাইওয়ে ধরে গাড়ি চলছিল, একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। শেষ চুমুটা খেতে খেতেই পর্ণাকে চমকে দিয়ে গাড়ির সিটের তলা থেকে ছুরিটা বের করেছিল রজত। মুহূর্তের মধ্যে ছুরিটা চলল। পর্ণা কাটা পাঁঠার মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। রজতের গাড়িতেই নিজেকে পরিষ্কার করবার সমস্ত কিট থাকে। আধ ঘন্টা লেগেছিল সবটা করতে। গাড়িতে হয়তো এখনো রক্তের দাগ থাকবে, থাকুক। নিজেকে সাফ করতে কিছুটা সময় তো লেগেছে, ড্রেস চেঞ্জ করতেও। রাস্তায় উঠে পুলিশের সামনে নিজেকে ঠান্ডা রাখতে হয়েছে। হবেই তো, এগুলোই তো চ্যালেঞ্জ। ভেরোনিকা শব্দটা আবার রজতের মাথায় আসতে শুরু করলো। সে চেয়ার ছেড়ে বাথরুমে গেল, নিজেকে আরেকবার ভালো করে দেখল। না, কিচ্ছু নেই। দিন দিন পারফেক্ট হয়ে উঠছি, একজন দুর্দান্ত শিল্পী। এটাই তো দরকার, এটাই তো দরকার। রজত নিজের পিঠ নিজেই চাপড়ে দিল, তার মুখে সন্তুষ্টির হাসি। কৌশিক জলের বোতলে মদ পাঞ্চ করে খাচ্ছিল। কনস্টেবল সিধু বেরা বাদাম কিনে এনেছে। স্যার, ছোট মুখে বড় কথা বলছি। আপনি কিন্তু আজকাল খুব বেশি টানছেন। বড় বড় ডিটেকটিভরা সিগারেট খায়, বুঝলে? আমি না হয় মদ খাই। কি আছে এই জীবনে? তাও স্যার, মানে এত খাওয়াও ঠিক না, মানে লিভার ফেটে যাবে এবার। স্যার, স্যার, হাইওয়ের পাশে আগুনে লাশ পড়ছে। স্যার, স্যার, শুনতে পাচ্ছেন? কৌশিক ফোন বের করে পেট্রোলিং টিমকে ফোন করলো। কি হয়েছে? লাশ পুড়ছে মানে? স্যার, বস্তায় বাঁধা একটা লাশ, আর কেউ আগুন লাগিয়ে দিয়েছে, পুড়েই গেছে প্রায়। তুমি শিওর যে লাশ? হ্যাঁ স্যার, ড্যাম শিওর। কৌশিক ফোন রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। এই চলো চলো। স্যার, বোতলটা নিয়ে চলো। রাত বিরেতে আজকাল এসব শুরু হয়েছে। এ আমাদের ঘাড়েই পড়বে সিধু। কি আর করবেন স্যার, মানে মেনে নিতে হবে, ডিউটি যখন। রাস্তার পাশে পেট্রোলিং কার দাঁড় করানো আছে, লাশটা পুড়ছে। কৌশিক গাড়ি থেকে নেমেই বলল, আরে এই, এ কি আইনক্সে সিনেমা চলছে নাকি? হ্যাঁ, আরে তাড়াতাড়ি জল দাও। কোথায় সব? খানিক দূরে পুকুর। বালতিতে করে জল এনে নগ্ন জ্বলন্ত লাশের গায়ের আগুন নেভানো হলো। ইস, কোন সুরের বাচ্চার কাজ এটা? এই সিধু, বোতলটা দাও। সিধু ইতস্তত করছিল। কৌশিক তার হাত থেকে বোতলটা নিয়ে অনেকটা খেয়ে নিল। ফরেন্সিকে খবর পাঠাও, আর কোনো চাদর থাকলে লাশটা জড়াও, চোখে দেখা যাচ্ছে না। কৌশিক ফোন বের করে ওপরওয়ালার নাম্বার ডায়াল করল।
একবার রিং হতেই ফোন তুললেন এসপি সাহেব। বলো বলো কি বলবে? স্যার, একটা লাশ পাওয়া গেছে হাইওয়ের পাশে। কেউ বস্তায় করে নিয়ে এসে আগুন লাগিয়ে দিয়েছে। কি? সবই ঘুমোলাম, এখনই এই নিউজ? তা মেরে পুড়িয়েছে না পুড়িয়ে মেরেছে? কৌশিক নিজের মনে একটা খিস্তি মেরে বলল, সেটা ল্যাব বলুক, আমি ফরেন্সিকে পাঠাচ্ছি। বেশ, ঠিক আছে, পাঠাও। জানোয়ারে ভরে যাচ্ছে চারদিক। হ্যাঁ স্যার। ফোন কেটে কৌশিক সিগারেট ধরালো। গাড়িতে একটা বস্তা ছিল, সেটা বের করে কেটে যতটা পারা যায় লাশটা ঢাকা দেওয়া হলো। কৌশিক গাড়িতে গিয়ে বসল। সিধু এসে বলল, কি করবো স্যার? মানে থানায় যাব? গিয়েই ঘুমোবে, তাই তো? দেখছো এখানে গা যাচ্ছে, কোথাকার কোন শুয়োর এভাবে মেরে গেছে। থানায় যেতে ইচ্ছা করছে এখন। সিধু ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। কৌশিক আঙুল দিয়ে কপাল চেপে ধরে বসল। তার হাত কাঁপছে। সকালেই হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল। এক বাইক আরোহীকে একটা লরি পিষে দিয়েছিল। সেই দৃশ্যটা ভুলতে সে মদ নিয়ে বসেছিল। এখন আরেকটা লাশ, চোখে দেখা যাচ্ছে না। কৌশিক পকেট থেকে মাথা ধরার ট্যাবলেট বের করে খেল। অসহ্য এক চাকরি, বয়স পেরিয়ে গেছে, কে তাকে আর অন্য চাকরিতে নেবে? ফরেন্সিক টিম এসে কাজ শুরু করল। ফরেন্সিকের সত্যজিৎ তাকে দেখে এগিয়ে এলো। এটা চাকরি না ওয়েব সিরিজ ভাই? ওরকমই কিছু হবে। মদ খাবি? দে, ভালো লাগে না আর। কৌশিক সত্যজিৎকে বোতলটা দিল। সত্যজিৎকে বোতলটা খেতে দেখে সিধু দূর থেকে চোখ পিটপিট করে তাকালো। মুখটা গ্রাস করে দিয়েছে। লাশটা কোনো মেয়ের। মালটা খুনি না সাইকো? ফ্রাস্ট্রেটেড সাইকো। চারিদিকে এরকম মালে ভরে যাচ্ছে। কি করে এসব এত বাড়ছে ভাই? যেভাবে তোর ফ্রাস্ট্রেশন বাড়ছে, মদ গিলে ফ্রাস্ট্রেশন দূর করছিস, কোনোদিন দেখা যাবে খুন করে ফ্রাস্ট্রেশন দূর করছিস। হ্যাঁ, সত্যজিৎ জোরে হাসল। সবাই তাদের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, খুনটা তোকে দিয়েই শুরু করব, দেখিস। শোন, আমার পোষাচ্ছে না, আমি থানায় যাচ্ছি। কি সব সইসাবুত করতে হয় করিয়ে নে। না বাপ, তোমার প্রেজেন্স ইজ মাস্ট। থাকো 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 প্লিজ। কৌশিক বিরক্ত মুখে সত্যজিতের হাত থেকে বোতলটা নিয়ে নিল। সালা সাইকোটা কোথায় কি করছে কে জানে। একটা মস্কোগামী ফ্লাইটের ঘোষণা হলো। রজত অবাক হলো। বাবা, কলকাতা থেকে লোকে মস্কো যায়? মস্কোর খুনিরা কি তার মতো পারফেক্ট খুনি হয়? না বোধহয়। ব্যাপারটা এত সোজা নয়। সে এক অভিন্ন। তাকে খুঁজে বের করা অত সোজা নয়। এই ডিজিটাল যুগেও সে যেভাবে অপারেট করে সেভাবে অপারেট করা সবার কর্ম নয়। সে সেরা। সেরা হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকা উচিত। একজন খুনি কিভাবে সেরা হবে? রজত তার মনে মনে নিজেকে বিচার করছে। কোনো রকম ক্লু পেছনে থাকবে না। আমি রাখি না। আমি ছদ্মবেশে থাকি, অসংখ্য আইডেন্টিটি তৈরি করে রাখি। মেয়েরা সত্যিটা বিশ্বাস করে না, সাজানো মিথ্যা বেশি বিশ্বাস করে। এই ব্যাপারে আমি সেরা। রজত 2 নম্বর পয়েন্টটা নিয়ে ভাবতে গিয়ে চোখ বন্ধ করেছিল। হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে পেল সে। এক্সকিউজ মি।
রজত মনে মনে হাসল। এরকমই হয়, দূর করতে করতে এভাবেই এরা কাছে চলে আসে। বলুন। অ্যাকচুয়ালি আমার ভোর 5টায় বাগডোগরার ফ্লাইট আছে সুপার এয়ারওয়েজ থেকে। এখানে একটা নোটিফিকেশন দেখছি ফ্লাইট ডিলে হতে পারে। আমি ওদের কাউন্টারে গিয়ে কাউকে পেলাম না। আপনি কি কোনো হেল্প করতে পারবেন? রজত মনে মনে আবারও হাসল। মামনি ঘ্যাম নিতে চেয়েছিল, অথচ এয়ারপোর্টের রকম সকম বেশি জানে না। শিয়া আপনি বসুন, আমি দেখে আসছি। মেয়েটা কৃতজ্ঞ মুখে বসল। কিছুক্ষণ পরে মেয়েটার কাছে এসে রজত বলল, না, ফ্লাইট ডিলে হয়নি, ঠিক সময় ডিপার্চারে আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন কেন? হ্যাঁ, ভোরে ওঠার সমস্যার, তাই আর কি। আচ্ছা আচ্ছা। অনন্যা তার পাশেই বসল। রজত আবার চোখ বন্ধ করল। একটা ধাপ এগোনো গেছে, আর কাকতালীয়ভাবে ব্যাপারটা তার দিকেই এসেছে। রজতকে খুব স্বাভাবিক থাকতে হবে, দাঁত কেলালে চলবে না। হাই, আমি অনন্যা। আমি রজত। আপনি শিলিগুড়িতেই থাকেন? না না, আমি সিকিমে চাকরি করি। আচ্ছা, আমিও শিলিগুড়ি যাচ্ছি। সুপার এয়ারওয়েজেই? হ্যাঁ। আমি এই প্রথম এয়ারপোর্টে রাত কাটাচ্ছি। বাবা আমাকে বারবার বারণ করেছিল, তবুও আমি শুনিনি। ভাই টিকিট কেটেছে, ওকে বলেছিলাম যে সস্তার টিকিট কাটতে, টাইম দেখিনি মাঝখান থেকে। ভয়ের কিছু নেই, তাই না? না না না, কোনো ভয় নেই। সিকিমে কোথায় চাকরি করেন? গ্যাংটকে রামপাল ইউনিভার্সিটিতে পড়াই আমি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। গ্যাংটকের একটা ডিরেক্ট ফ্লাইট আছে না? আছে, তবে ওটা মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যায়, রিস্ক নিলাম না আর কি। আচ্ছা শুনুন, আপনার সঙ্গে একটু রুড বিহেভ করে ফেলেছিলাম, সো সরি। না 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 না, ইটস ওকে ইটস ওকে। অ্যাকচুয়ালি রুট থাকা ভালো। একা যাচ্ছেন, ঠিক করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অনন্যা আবার বই পড়তে শুরু করল। রজত খুশি হল। একেই বলে সবুরে মেওয়া ফলে। যত সময় দেওয়া যাবে, যত কম অধৈর্য হওয়া যাবে, মেয়েটা ততই তার জালে পড়তে থাকবে। এখন জীব ছাড়ার দ্বিতীয় ধাপ। একবারে আগ্রহ দেখানো যাবে না। রজত ঘুমোনোর ভান করল, যদিও তার ঘুম হবে না। এয়ারলাইন্স কোম্পানির সুন্দর সুন্দরী ছেলেমেয়েরা কাউন্টারে কাজ করছে, তাদের দেখেও তার ভালো লাগে। মেয়েরা কি সব মেকআপ দিয়েছে, দামি লিপস্টিক। রজত চোখ বন্ধ অবস্থাতেই তা কল্পনা করছে। তার চোখ চলে যায় কাউন্টারের দিকে। এক কোনায় যে মেয়েটা যাত্রীদের চেক ইন করাচ্ছে, তার গলাটা লম্বা, লম্বা মুখ, চোখ বড় বড়। এরকম মেয়েদের শ্বাস রোধ করে মারার সময় চোখ আরো ঠিকরে বেরিয়ে আসবে। রজত তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। নিয়ম বলছে অনন্যা এখন তাকে মাঝে মাঝে আর চোখে দেখবে। সে যদি অন্য মেয়েদের মাপে, তাহলে অনন্যা বুঝে যাবে। সেক্ষেত্রে তার প্রতি অনন্যার বিরক্তি জন্মাতে পারে। মেয়েরা সবার আগে চায় কমিটমেন্ট। বাচ্চা ছেলেগুলো সেটাই বোঝে না। পাসওয়ার্ড দাও, এই দাও, সেই দাও, এসব করে শুরুতেই ক্যাচাল বাঁধিয়ে দেয়। রজত আরেকবার উঠে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে রজত আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ভালো করে দেখল। পারফেক্ট, কি সুন্দর দেখতে আমাকে।
আমি নিজেই বারবার নিজের প্রেমে পড়ে যাই। মেয়েদের আর দোষ কি, মেয়েদের আর দোষ কি? আচ্ছা, তোর এই কনস্টেবলগুলো কত করে কামায়? তোর কাছে কত দেয়? মদ শেষ হয়ে গেছে। কৌশিক সিধুকে আর একটা বোতল আনতে পাঠিয়েছে। বড় সাহেব আসবেন বলে দিয়েছেন, তাই তারা স্পট ছেড়ে যেতে পারেনি। ও, তোর ধারণা লরির 10-20 যোগ করে আমি কোটিপতি হয়ে গেছি? এসব ধারণা কোথা থেকে পাস ভাই? কাম অন ইয়ার, সত্যিটা বল, কি হবে বল না। আমি নিই না। বাবা রে, ঢপ মারার জায়গা পাস না। বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো। মাইরি, স্যারের সঙ্গে কথা বলবো, পজিশন সোয়াইপ করবি, চলে আয়, দেখ ভালো লাগবে। সমস্যা বেশি নেই, মাঝে মাঝে 2-4টে শুট আউটে টপকে যাওয়ার চান্স থাকবে। এই যা। রাস্তা দিয়ে একটা ওভারলোড ট্রাক যাচ্ছিল। কনস্টেবলরা ট্রাকটা দাঁড় করালো। অন্ধ্রপ্রদেশের ট্রাক। কনস্টেবলরা ট্রাক ড্রাইভারকে নামিয়ে কাগজপত্র পরীক্ষা করা শুরু করলো। এখনই তো 5,000 পাবি। পাবি না? বল বল বল। এই শোন ভাই, রাত হয়ে যায় যথেষ্ট। আমাকে চুলকোস না, আমিও চুলকোতে জানি। তোদের ওই পোস্টমর্টেম রিপোর্ট, হ্যাঁ, একটা পাল্টে আমাদের থেকে অনেক বেশি কামাতে পারিস তোরা। গল্প শুরু করলে আমিও কিন্তু শুরু করতে পারি। করবো? এই কে বলে এরম অশিক্ষিতের মতো কথা? এত সোজা সব কিছু নাকি? হ্যাঁ, বললাম তো, অহেতুক কোনো বিষয় নিয়ে চুলকোস না। একটা লাশ পড়ে আছে, সেটা নিয়ে ভাব। ভাবতে হবে, সেটাই আমাদের কাজ। তোদের আর কি কাজ? আমাদের হ্যান্ড ওভার করে দিয়ে মিটে গেল। সিধু মদ নিয়ে এসেছে। কৌশিক বোতলটা নিয়ে জলের বোতলে মিশিয়ে একা খেতে শুরু করলো। আমাকেও দিস। ট্রাকের ঘুষের টাকায় কেনা মদ খাস না, অনুসন্ধান ঘোলাটে হয়ে যাবে। কিচ্ছু হবে না, দে তো, দে। এসপি সাহেবের গাড়ি চলে এসেছে। কৌশিক তাড়াতাড়ি সত্যজিতের হাত থেকে বোতলটা নিয়ে সিধুকে বলল, এই সরিয়ে দাও তাড়াতাড়ি। এসপি বীরেশ সাউ গাড়ি থেকে নেমে সোজা স্পটে চলে গেলেন। কোমরে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে হতাশ হয়ে বললেন, টেরিবল। হ্যাঁ স্যার। শোনো, প্রেসে যাবে, এ আটকানো যাবে না। পেট্রোলিং কারের রিপোর্ট আর ক্যামেরাগুলোর ক্লিপ দেখো কৌশিক। শর্টলিস্টিং শুরু করেছো কিছু? না স্যার, এখনো কিছু শুরু হয়নি। এই স্পটের সামনে পেছনে সিসিটিভিগুলো দেখো। কোন কোন গাড়ি ইউটার্ন নিয়েছে এগুলো সব দেখো, টাইম স্ক্যান করো। পারবে নাকি আমাকে থাকতে হবে? আর শোনো, ডিউটি আওয়ার্সে মদ খেয়েছো কেন? হ্যাঁ, কি করব স্যার, সবে তো শুতে গেছিলাম। না 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 না, জাস্ট স্টপ মেকিং এক্সকিউজেস কৌশিক। মদ খাওয়াটা কোনো কাজের কথা না। তোমার কি মনে হয় খনিটা খোলা বাজারে ঘুরে বেড়ালে সেটা নিরাপদ? আমাদের ফ্যামিলির লোকরাও তো ওদের পাল্লায় পড়তে পারে, কি পারে না? না না, ছাড়বার প্রশ্নই নেই স্যার। আপনি শুধু ইনস্ট্রাকশন দিন, যেভাবে বলবেন সেভাবেই কাজটা এগোবে। এই তোমরা বেরিয়ে যাও, আমি আমি কৌশিকের সঙ্গে আছি। সত্যজিৎ এসপি সাহেবকে আড়াল করে কৌশিককে চিমটি কাটল। কৌশিকও পাল্টা চিমটি কাটল। কিছুক্ষণের মধ্যে বডি নিয়ে সত্যজিৎরা বেরিয়ে গেল। শোনো, আলো নিয়ে এসো, যে কটা টর্চ আছে সব। ভোরের জন্য আর অপেক্ষা করা যাবে না। দেখি, যাও নিয়ে এসো। কৌশিক কনস্টেবলদের ডাকল। সবাই স্পটের কাছে টর্চ জ্বালিয়ে জায়গাটা আলোকিত করল। মাটিতে কালচে ছোপ, পোড়া গন্ধটা নাকে আসছে। এসপি সাহেব হাঁটু গেড়ে বসে মাটিতে তর্জনী দিয়ে টিপে টিপে দেখতে শুরু করলেন। কৌশিকও বসল।
মেয়েটার পোড়া দেহের গন্ধটা হঠাৎ এমনভাবে তার নাকে লাগলো যে সে ওখানেই বমি করে দিল। অনিমেষের ঘুম ভাঙল মাঝরাতে। পিন্টুর চিৎকার শুনে মুখ বিকৃত করল সে। সোফায় শুয়েছিল, টিভিটা চলছে। অনিমেষ টিভিটা বন্ধ করল। পর্ণা এখনো ফেরেনি। পর্ণার কাছে ঘরের চাবি থাকে, এতক্ষণে তার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ার কথা। অনিমেষ পর্ণার ঘরে গেল, বাথরুমও দেখল, না, নেই। অনিমেষ ভাবল একবার কি পর্ণাকে ফোন করা দরকার। কি করা উচিত? ফোন করলে কি ওর স্বাধীনতাটা চলে যাবে? পর্ণা একবার বলেছিল তার স্বাধীনতায় হাত না দিতে। ঘড়ি দেখে সে ফোন করারই সিদ্ধান্ত নিল। ফোন নট রিচেবল বলছে। কয়েক সেকেন্ড ভেবে অনিমেষ রিচাকে ফোন করল। হ্যাঁ অনিমেষ, কি হয়েছে? পর্ণা ফেরেনি, কিছু জানায়ও নি। কোথায় আছে বলতে পারবে? ও তো ব্যাংক থেকে আজ তাড়াতাড়ি বেরোলো। বলেছিল তোমার জন্মদিন আছে। আমার জন্মদিন? তুমি জানো না তোমার জন্মদিন নাকি? না, মানে সেরকম ব্যাপারটা না। আমি নিজেও ভুলে গেছিলাম আমার জন্মদিন কবে। তবে পর্ণা এখনো ফেরেনি। তুমি পুলিশে ফোন করো তাহলে, সেটাই বেটার হবে। অনেক রাত হয়েছে। ফোন করব? ও রাগ করবে না তো? রাগ কেন করবে? রাত হয়েছে, বাড়ি ফেরেনি। বাপের বাড়িও তো এখানে না, এখানে হলেও নয় ভাবা যেত। ঠিক আছে। ফোনটা কেটে গেল। অনিমেষ তার ফোন বুকের স্থানীয় থানার নাম্বার খুঁজতে বসল। পর্ণা নাম্বারটা খাতায় লিখে রেখেছিল। ও প্রান্তে ফোন ধরল কেউ। হ্যালো, কে? আমার বউ এখনো ফেরেনি, কি করা যায়? হ্যাঁ, মিশন ডায়েরি করবেন? থানায় চলে আসুন এখন? তা কখন আসবেন? আপনি তো বললেন আপনার ওয়াইফ ফেরেননি। তাহলে আচ্ছা, আমি আসছি। আসুন। ফোন রেখে অনিমেষ তৈরি হয়ে নিল। পিন্টুর চিৎকার তখনও কমেনি। অনিমেষ লজ্জা পেল, বেচারা খায়নি। সে তাড়াতাড়ি পিন্টুর খাবার দিল। পিন্টু খেতে খেতে চুপ করে গেল। অনিমেষ দরজায় তালা দিয়ে বেরোল। পর্ণা স্কুটি কিনেছিল কিছুদিন আগে। তার এই স্কুটি চালানো নিষেধ। পর্ণার অনেক কিছুতেই তার হাত দেওয়া নিষেধ। রাস্তা ফাঁকা। অনিমেষ স্কুটিতে জোর দিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান। এত রাতে কোথায় যাচ্ছেন? থানাতেই যাচ্ছি। থানায় কেন, কি হয়েছে? আমার বউ ফেরেনি এখনো, রিপোর্ট করতে যাচ্ছি। কোথায় গেছিল? অফিস থেকে ফেরেনি। ঠিক আছে, যান। অনিমেষ স্কুটি স্টার্ট দিল। থানার সামনে এসে স্কুটি দাঁড় করিয়ে সে ধীর পায়ে থানায় ঢুকল। থানায় বেশি লোক নেই। আমি ফোন করেছিলাম, আমায় আসতে বলা হয়েছে। আমার ওয়াইফ অফিস থেকে ফেরেনি। তাকে বসতে বলা হলো। অনিমেষ বসল। এফআইআর নেওয়ার লোক বাইরে গেছেন। একটা ফোনে ফোন আসছে পরপর। মশা আছে। অনিমেষ মশা মারতে ব্যস্ত হলো। ডেঙ্গির ভয় দেখাচ্ছে পৌরসভা। অনিমেষ আর একবার পর্ণার ফোনে চেষ্টা করল। এবারও নট রিচেবল বলছে। এই যে, হ্যাঁ আপনাকেই বলছি, এদিকে আসুন। অনিমেষ উঠে গিয়ে তার কাছে দাঁড়ালো। কি হয়েছে বলুন। ওয়াইফ মিসিং। অফিস থেকে 10টার মধ্যে ফেরে, এখনো ফেরেনি। 10টা? হ্যাঁ, তা এখন কটা বাজে? হ্যাঁ,
এতক্ষণ কি করছিলেন? ঘুমিয়ে পড়েছিলাম, উঠে খেয়াল হলো এখনো ফেরেনি। বাহ, ঘুমিয়ে পড়েছিলেন? তাই? তা আপনাকে বিশ্বাস করব কি করে? মানে বুঝলাম না। আপনি বসুন, ওসি সাহেব বেরিয়েছেন, ফিরে আসুক, তারপর কথা বলছি। ঠিক আছে। অনিমেষ আবার বেঞ্চে বসল। ঘড়ির টিকটিক শব্দ কানে লাগছে। অনিমেষের দিকে তাকিয়ে বয়স্ক অফিসারটি একজন যুবক পুলিশের সঙ্গে কথা বলছে। মেয়েটা মারা ছেলে, বউ তো যাবেই। হ্যাঁ, কিছু বলেন? হ্যাঁ, না না না, কিছু না, আপনি বসুন। ঠিক আছে। একটা বিবাহিত মেয়ে, সে যত সুন্দরী হোক, একটা সময় একাকিত্বে ভুগতে থাকে। ছোট থেকে সুন্দর সুন্দর করে সবাই তোল্লা দেবে, তারপর বিয়ের পর যেই মেয়েটার সঙ্গে তার বরের শোয়া হয়ে যাবে, মেয়েটার সব রহস্য বেরিয়ে যাবে। ওর বর মেয়েটাতে আকর্ষণ হারিয়ে ফেলবে। সব পুরুষ যদিও সমান হয় না, তবে বেশিরভাগ পুরুষই আদর করার সময় বউকে অন্য কোনো মেয়ে ভেবে আদর করবে, তারপর আদরও কমতে থাকবে। রজত জানে কখন ছিপটা ফেলতে হয়। ছিপের উপর নির্ভর করে অনেক কিছু। শুধু ছিপ ফেললেই হয় না, ভালো খাবার রাখতে হয় মাছের জন্য। মাছ প্রথমে কিছুতেই ধরা দেবে না, হাজারবার সন্দেহ করবে, দূরে দূরে চলে যাবে, তাকে পরখ করবে বারবার। সেই সময় নিষ্পৃহ থাকতে হবে, বোঝাতে হবে শুধু মেয়েটার শরীরটা নয়, একজন ভালো বন্ধু চাই তার। মেয়েটা ভাঙতে শুরু করে, সংসারের জাঁতাকলে পিষতে পিষতে মেয়েটা একটা এসকেপ রুট খুঁজতে শুরু করে। কিছু কিছু মেয়ে ভীষণ রক্ষণশীল হয়, তাদের ডিফেন্স ভাঙা এক সময় অসম্ভব মনে হয়। কিন্তু সে জানে আসল ব্যাপারটা লুকিয়ে আছে সেই মাছ ধরার মধ্যে। খাবার দাও, দিতে থাকো, না খেলেও হাসি হাসি মুখে বসে থাকো। পর্ণার বর একটা ভেড়া, ব্যক্তিত্বহীন একটা লোক। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। রজত ভেবেছিল পর্ণার ডিফেন্স ভাঙা সোজা হবে, কিন্তু আদতে দেখা গেল তা নয়। পর্ণা নানাভাবে দোনোমনো করতে শুরু করল। রজত বুঝল সংসারটা পর্ণাই চালায়। কোথাও গিয়ে একটা দায়িত্ববোধ তাকে বাধা দিচ্ছে এসব করতে। রজত তৎক্ষণাৎ তার কৌশল পাল্টে ফেলল। শেন ওয়ার্ন যখন সচিনকে রাউন্ড দ্য উইকেট বল করবে ঠিক করেছিল, সচিন যেভাবে স্টান্স চেঞ্জ করেছিল, রজত ঠিক সেভাবেই স্টান্স চেঞ্জ করল। উইকেটটা ছেড়ে দিল। পর্ণার কাছে রজত নিজেকে অসহায় একজন মানুষ হিসেবে তুলে ধরল। বোঝাতে শুরু করল পর্ণার খুব সামান্য আদরের স্পর্শ তার জীবনটাকে পাল্টে দিতে পারে। রজত খানিকটা বাঘের মতো, একজন লক্ষ্য হয়ে থাকলে সে বাকি কাউকে দেখবেও না। সেই সময় নয়না চলে এলো, হাতে একটা সিঙ্গেল মল্ট। ক্লাবে ভিড় কম। তুমি পর্ণার পিছনে লেগেছো কেন? আমি? তোমার কথা ভুল হচ্ছে। আজ কিছু কাজ ছিল বাড়িতে, একা পারবো না, যাবে প্লিজ? রজত দেখল ক্লাবে পর্ণা এসেছে, তার পিছন পিছন তার ভেড়া স্বামী। না গো, আজ একটা কাজ আছে আমার, পরে কোনো দিন। পারবে না, পর্ণা আনব্রেকেবল। মলের পার্কিং লটে পর্ণার অন্তর্বাস নামাতে নামাতে রজত মনে মনে হেসেছিল। আনব্রেকেবল নাকি? বর ধ্বজভঙ্গ হলে সব মেয়েরাই ব্রেকেবল।
কায়দা জানতে হবে। তার মতো কজন আছে? পর্ণার শীতকারের সঙ্গে একটা কথাই মনে মনে বলে গেছে, I am the best. I am the best. পর্ণা রজতের বুকে মাথা গুঁজে দিয়েছে। তার কণ্ঠস্বর শোনা যায়, আমি বরং অনিমেষকে ছেড়ে দেব, ওকে না হয় মাস গেলে কিছু টাকা দিয়ে দেব, ঠিক আছে? তাই করো শোনো, দেখি চিপটা দাও। পর্ণা রজতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। ডিফেন্সিভ খেলোয়াড়রা যখন আক্রমণ করতে শুরু করে তখন ধ্বংসাত্মক হয়ে যায়। পর্ণাও তাই হতে শুরু করলো। হোটেল, অফিস, ফেরতা গাড়ির ভেতরে, সিনেমা হলে, যেখানে সেখানে তারা শুরু হয়ে যেত। তবু জায়গা আর সময়ের অভাব। আমি টানা 3টে দিন তোমাকে চাই, ব্যাস। এবার কি করবে করো। গ্যাংটক যাবে? ম্যানেজ হবে বাড়িতে? পর্ণা সাগ্রহে রাজি হলো। ঠিক ছিল বাগডোগরা পৌঁছে অনিমেষকে জানাবে। অফিস থেকে পর্ণা বেরোতেই রজত ওকে গাড়িতে তুলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরল। কি হলো? গাড়ি করেই যাব, সারা রাত যখন খুশি তোমাকে আদর করব। গিয়ারের উপর রজতের বাঁ হাত ছিল। পর্ণা সে হাতটা ধরল। খানিকটা গিয়ে রজত গাড়িটা রাস্তার বাঁ দিকে খানিকটা নামিয়ে দিল। এখানেই? আমি আর পারছি না বেবি। আদরে আদরে পরস্পরকে ছাড়খাড় করতে শুরু করলো তারা। অন্ধকার নেমেছে হাইওয়েতে। কে বুঝবে গাড়ি থামিয়ে পিছনের সিটে কি হচ্ছে? অনিমেষ চুপ করে বসেছিল। ওসি এসে তাকে ডেকে পাঠালেন। বলুন। আমার স্ত্রী অফিস থেকে ফেরেননি। হ্যাঁ, মিসিং ডায়েরি করতে এসেছেন? হ্যাঁ। আই নিন, এখানে আপনার স্ত্রীর নাম, আপনাদের ঠিকানা, ফোন নাম্বার, ওর ফোন নাম্বার, ওর অফিসের ঠিকানা, অফিসের কলিগদের ঠিকানা সব লিখুন। ছবি এনেছেন? ফোনে আছে। ঠিক আছে, আপনি মেল করতে পারবেন? তাহলে এই ইমেল অ্যাড্রেসে ওর ছবি মেল করে দিন। অনিমেষ ঘাড় নাড়ল। এই নিন। সম্প্রতি ওর সঙ্গে কোনো ব্যাপারে আপনার কোনো রকম মতবিরোধ হয়েছে? ঝগড়া? না। হ্যাঁ, ঠিক আছে। ঝগড়া হলে কে করেন, আপনি না আপনার স্ত্রী? অনিমেষ মাথা নিচু করল। ইদানিং কোনো স্ট্রেঞ্জ বিহেভিয়ার লক্ষ্য করেছিলেন? না। ওকে, কাল সকালে আপনার বাড়ি যাব। বাড়িটাও দেখে আসা দরকার। আপনার কোনো আপত্তি নেই তো? না না, ঠিক আছে। সামন্ত! একজন কনস্টেবল এলো। শুনুন, ওর থেকে যা যা ডিটেলস নেওয়ার নিয়ে মিসিং ডায়েরি লিখে নিন। ধন্যবাদ। শুনুন, এর মধ্যে আপনার স্ত্রী ফিরে এলে আমাদের জানিয়ে দেবেন। ঠিক আছে। অনিমেষ ওসির ঘরের বাইরে বেরিয়ে কনস্টেবলের কাছে সব বৃত্তান্ত দিয়ে থানা থেকে বেরোলো। বাড়ি এসে দরজা খুলে মনে ক্ষীণ আশা নিয়ে একবার পর্ণার ঘরে গেল সে। না, ফেরেনি। পিন্টো তার দিকে তাকিয়ে আছে। অনিমেষ সোফায় বসে ঘরের আলো নিভিয়ে টিভি চালালো। পিন্টোর নাক ডাকছে। অনিমেষের হঠাৎ অস্বস্তি হচ্ছিল। ওসি জিজ্ঞেস করেছিলেন স্ট্রেঞ্জ বিহেভিয়ারের কথা। কাল অনেক রাত অবধি পর্ণা কার সঙ্গে যেন কথা বলছিল। মাঝে মাঝেই বলছিল কদিন ধরে। গলা নামিয়ে কথা বললেও সে যে কথা বলছে সেটা অনিমেষ বুঝতে পারছিল। জিজ্ঞেস করায় পর্ণা ঝাঁঝিয়ে উঠেছিল। তোমার কি গোয়েন্দাগিরি করছো? অনিমেষ তাড়াতাড়ি সরে গেছিল। যার টাকায় খায় তাকে প্রশ্ন করতে গেলে অনেক কিছু ভাবতে হয়। না ভেবে প্রশ্ন করা উচিত নয়।
চিরকালই তার ব্যক্তিত্ব কম। কিছুক্ষণ বসে অনিমেষ পর্ণার ঘরে গেল। পর্ণার আলমারি আলাদা, ব্যাগ আলাদা। সে জানে পর্ণার আলমারির চাবি কোথায় থাকে। পর্ণা জানে না যে সে জানে ড্রেসিং টেবিলের ড্রয়ারের একদম ভিতরে একটা ব্যাগের ভিতর পর্ণা চাবি রাখে। অনিমেষ ব্যাগটা বের করে আলমারি খুলল। হালকা পারফিউমের গন্ধ আলমারি জুড়ে। আহ, কি সুন্দর! যেন পর্ণার গন্ধ লেগে আছে আলমারিতে। অনিমেষ কয়েক সেকেন্ড বুঁদ হয়ে রইল। পর্ণার শাড়ি সালোয়ারে ভর্তি আলমারি। কি মনে হতে লকার খুলল সে। লকার খুলে ছিটকে গেল অনিমেষ। লকার ভর্তি 2000 টাকার বান্ডিল। অনিমেষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে তাড়াতাড়ি লকার বন্ধ করল সে। কত টাকা! অথচ এই সেদিনও পর্ণার কাছে টাকা চাইতে গেলে খেঁকিয়ে উঠে বলেছিল এগুলো পর্ণারই টাকা তো নাকি ব্যাংকের টাকা। অনিমেষ আবার লকার খুলল, বান্ডিলগুলো খাটের উপর রাখল। এক গাদা বান্ডিল আছে। হিসেব করে দেখলে পুরো 42 লাখ। কাল সকালে পুলিশ আসবে, বাড়ি তল্লাশি করবে। এই টাকা পেলে নিশ্চয়ই টাকাগুলো বাজেয়াপ্ত করে নেবে। অনিমেষ একটা টাওয়েল নিল। টাকাগুলো সেই টাওয়েলে নিয়ে আলমারি বন্ধ করল। তারপর ব্যাগ বের করে টাকাগুলো ব্যাগে ঢোকালো। ব্যাংক কত টাকাটার খোঁজ করতে পারে? এখন এই ব্যাগ নিয়েই ঘুরতে হবে তাকে। गैंग्स ऑफ वासीपुरे একটা সংলাপ ছিল, ऐसे ही सेक्सी लगता है। রজত এই একটা কারণেই খুন করে, কারণ ব্যাপারটা সেক্সি লাগে তার। জীবন বড়ই কষ্টকর এবং বোরিং। দামি জিনিস কিনে গাদা গাদা টাকা খরচ করে পৃথিবীর সব দেশ ঘুরে বেড়ালেও একটা সময় সবকিছু স্বাদহীন হয়ে যায়। ছিটকে আসা রক্তের স্বাদের সমান কিছুই হতে পারে না। এ এক অদ্ভুত স্বাদ, শরীর কাঁপিয়ে দেয়, ভাবনাদের এলোমেলো করে দেয়। প্রতিটা কোষ যেন জীবন্ত হয়ে ওঠে। মনে হয় ঠিক এই কারণেই তো বেঁচে আছে সে। একটু চিন্তা করলে দেখা যাবে বেঁচে থাকাটা ভীষণ ক্লিশে একটা ব্যাপার। সমালোচকদের ভাষায় সময়ের সঙ্গে সঙ্গে একটা জীবন কাটিয়ে মরে যাওয়ার মতো ওভাররেটেড বস্তু আর কিচ্ছু নেই। না, কিচ্ছু না। জীবন জি বাংলার থেকেও বোরিং। বারে খুব হালকা একটা মিউজিক পাচ্ছে, খুব হালকা। অনন্যা গ্লাসটা নিয়ে অল্প অল্প করে চুমুক দিচ্ছে। খানিকটা দূরে পুরু কাঁচের ওপাশে দেশ বিদেশ থেকে আসা প্লেন ল্যান্ড করছে। কোনোটা উড়ে যাচ্ছে। রজত ভাবছে, আমি তো এয়ারপোর্ট হতে চেয়েছি, একজনকে উড়িয়ে দেব আর একজন এসে ল্যান্ড করবে। ক্লিশে ক্লিশে, ভীষণ ক্লিশে অ্যান্ড ওভাররেটেড, বিরক্তিকর। আমার লেভেলের লোকজনের এর থেকে অনেক অনেক বেশি কোনো তুলনা ভাবা উচিত ছিল। অনন্যা রজতের দিকে তাকালো। আপনি কোথায় থাকেন? পৃথিবীতে। ধুস, এটা কিন্তু বাজে। আচ্ছা ছাড়ুন, বলতে হবে না। মেয়েটার কি নেশা হচ্ছে? নেশা জিনিসটা বড়ই ভালো। ধীরে ধীরে শরীর ছেয়ে যায়, চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটা তরল পানীয়র সঙ্গে রজতকে তখন লড়াই করতে হয়। কে জিতবে, পানীয় না সে? মাঝে মাঝে নিজেকে পানীয়র চালিকা শক্তির হাতে ছেড়ে দেওয়াও দরকার। সিঙ্গল মল্ট দামি মদ, এখানে আরো দাম নিচ্ছে। মেয়েটা বলেছে বিল ভাগ হবে। এয়ারপোর্টের সব কিছুই দামি। এস্টাবলিশমেন্ট কস্ট,
আর কিছুই না। পর্ণার বরের এস্টাবলিশমেন্ট কস্ট যে একেবারেই কম তার বুঝতে সময় লাগেনি। এরকম মেনিমুখ পুরুষ থাকে, বউ পাশের ঘরে অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকবে, এরা দরজা পাহারা দেবে। এর পেছনে দুটো কারণ থাকতে পারে: বউয়ের ওপর আর্থিক নির্ভরশীলতা, 2 বর ধ্বজ, সে উত্থানহীন। উত্থানে অক্ষম পুরুষ বড়ই কষ্টকর, তাদের দেখলে মায়া হয়। এদিকে তারা নিরাপত্তাহীনতা আর হিংসায় কখন যে ক্ষতি করে দিয়ে চলে যায় বোঝা যায় না। অনিমেষ সম্পর্কে যতখানি জানার সে জেনেছে, বুঝেছে পর্ণা প্রতিটা মুহূর্ত আফসোস করে। সম্পর্কে আফসোস করা মানুষকে ভাঙা তার কাছে জল ভাত। মদের থেকেও বেশি নেশা ধরাচ্ছে মেয়েটার পারফিউম। কোনো কোনো পারফিউম চুম্বকের মতো কাছে টানে, সবকিছু ভুলিয়ে দেয় অবলীলায়। রজত পর্ণাকে ভুলতে শুরু করে দিয়েছে এর মধ্যেই, মনে রাখতে নেই। রিসাইকেল বিন একটা অপ্রয়োজনীয় বস্তু, সরাসরি ডিলিট করাটা সব থেকে বেশি দরকার। অনন্যা মেয়েটার নাম, শিলিগুড়ি, তারপর সিকিম। পাহাড় তার শীত বা গ্রীষ্ম কখনো ভালো লাগে না। ভালো লাগে তখন যখন খরস্রোতা নদী রাস্তায় উঠে আসে, পাহাড় ধসে পড়তে শুরু করে। ভয় কিসের? ভয় কেন থাকবে? মরে তো যেতেই হবে একদিন। জীবন যত কঠিন হবে বেঁচে থাকা ততই চ্যালেঞ্জিং। অনন্যা নেশাতুর চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। রজত গ্লাসে চুমুক দিল। কি দারুণ লাগে তাই না? আমার তো মনে হয় এয়ারপোর্টেই থেকে যাই। আমারও। কত এয়ার হোস্টেস। এয়ার হোস্টেসদের নিয়ে বাঙালির একটা ফ্যান্টাসি কাজ করে দেখছি। শুধু বাঙালির না, সবারই। জানেন, আমার না খুব ইচ্ছে ছিল, বাড়ি থেকে বারণ করে দিল, কনজারভেটিভ বড্ড। অতিরিক্ত দমন করে রাখা মেয়েরা খোলা জানলার বাতাস পেলে উড়তে বড্ড ভালোবাসে। দারুণ। 42 লাখ টাকা নিয়ে সে কি করবে? সে কি বড় লোক হয়ে গেল? পর্ণা কোনোদিন তাকে এত টাকা দেয়নি, দিত না। পর্ণা যদি কোনোদিন না ফেরে, তাহলে এই টাকা তার হতে পারে। যার কাছে টাকা থাকে সেই যদি না ফেরে, তখন ব্যাংক কি করে তার কাছে টাকা চাইতে যাবে? ফিরলে কোনোদিন হবে না। পর্ণা ঠিক তার থেকে টাকাগুলো নিয়ে নেবে। সে কি করবে? পালিয়ে যাবে? তা তো হয় না। সে নিজে গিয়ে পুলিশকে সব বলে দিয়েছে। এখন পালিয়ে গেলে পুলিশ সব ফেলে তাকে পাগলের মতো খুঁজতে শুরু করবে। সমস্যা হলো সে বেশি ভাবতে পারে না। নিজের ওপর কোনো বিশ্বাসই আজকাল নেই তার। পর্ণার চাপে চাপে সে যেন ব্যক্তিত্বহীন হয়ে পড়েছে, নিজেই বুঝতে পারে। আর হবে নাই বা কেন? ব্যক্তিত্ব আসে টাকা থেকে। তার টাকা কোথায়? সব টাকাই তো পর্ণার কাছে। তাই ওই তাকে ডমিনেট করে। অনিমেষ উঠে বসল, তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। এই টাকার জোরে আমিও তো পর্ণাকে ডমিনেট করতে পারি। এমন জায়গায় টাকাটা লুকিয়ে রাখবো, পর্ণা কোনোদিন খুঁজে পাবে না। পাগলের মতো করবে, আমাকে জিজ্ঞাসাবাদ করবে, আর আমি বোকার মতো বসে থাকবো। অনিমেষ চোখ বুঝল বসে থেকে। শরীরে উত্তেজনা হচ্ছে। এরকম উত্তেজনা বহুদিন হয় না। পর্ণা তাকে ক্লিব বানিয়ে দিয়েছিল। এখন যেন তার পৌরুষকে সে অনুভব করতে পারছে।
এই টাকা নিয়ে অনেক কিছুই করা যায়। ওই পাড়াতেও তো যাওয়া যায়, বেশি দূর না। গেলে কেমন হয়? ভোরের দিকে ফিরে আসবো। কলেজ লাইফে একবার ঘুরতে ঘুরতে গেছিলাম, টাকা ছিল না বলে খেদিয়ে দিয়েছিল ওখানকার লোকজন। আজ তো আমার কাছে অনেক টাকা, এবার তো যেতেই হচ্ছে। অনিমেষ খাটের তলা থেকে ব্যাগটা বের করলো। একটা বান্ডিল থেকে বেশ কয়েকটা 2000 টাকার নোট বের করলো। ঘরের দরজা বন্ধ করে অনিমেষ স্কুটিতে উঠল। রাস্তায় আবার সেই পুলিশের সঙ্গে দেখা। অনিমেষকে দেখা মাত্রই পুলিশটি চিনল। কি ব্যাপার, কোনো খবর পেলেন? না, থানাতেই যেতে হবে। ঠিক আছে, যান যান। অনিমেষ স্কুটি নিয়ে এগিয়ে গেল, থানা পেরোল। আরো খানিকটা রাস্তা গিয়ে সেই পাড়ার কাছে এসে স্কুটি দাঁড় করালো। খানিক দূরে বেশ কয়েকটা মেয়ে রংচঙে ছোট ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। অনিমেষকে দেখে আওয়াজ দিল একজন, যাবি নাকি? রেট 700। অনিমেষ মেয়েটাকে পাত্তা না দিয়ে এগিয়ে চলল। 630, শোন না। মেয়েটা ভেবেছে আমার টাকা নেই। বউয়ের টাকায় এ পাড়ায় এসেছি আমি। যে জিনিসটা বউ আমাকে চাইলেও তাই না, সেটাই নেব আমি। দাম বাড়া, ওরে মাগিগুলো, দাম বাড়া। তোরা কি ভাবছিস অনিমেষের টাকা নেই? শালা কাণ্ডগুলো মানুষ হবে না কোনোদিন। অদ্ভুত রোশনাই, অদ্ভুত সব লোক। শহরের ভেতরে আর একটা শহর। অনিমেষ প্রাণ ভরে দেখতে লাগলো। কোনোদিন এখানে আসবে সে ভাবেনি। পকেটে টাকা আসতেই চলে এলো। হয়তো ভিতরে ভিতরে অনেকদিন ধরেই আসতে চেয়েছে, কিন্তু পারেনি। আজ পারল। একটি মেয়ে নাভি বের করা টপ পরে দাঁড়িয়ে আছে। অনিমেষ মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। কত? 1500। যাবি? অনিমেষ দাঁড়িয়ে পড়ল। এই টাকাটা ঠিক আছে, আর একটু বেশি হলেও চলতো, তবু ঠিক আছে। মেয়েটাকে দেখলে অনেকদিন শান্ত হয়ে থাকা অঙ্গটা বেশ জাগছে। সে বলল, চল। মেয়েটা তাকে নিয়ে একটা ঘরে ঢুকলো। ছোট ঘুপচি ঘর, তেল চিটচিটে গন্ধ। তোর নাম কি? নাম জেনে তুই কি করবি? যা করার কর। তুই আগে অ্যাডভান্স কর শালা। অনিমেষ বুক পকেট থেকে একটা 2000 টাকার নোট বের করে মেয়েটার দিকে এগিয়ে দিল। আরে 500 আমি এখন পাবো কোথায়? রেখে দে, তোকে দিলাম। আরে বাস, তুই তো দিল কলারে। বল কি করতে হবে? অনিমেষ মেয়েটাকে জাপটে ধরে তার বুকে চুমু খেতে খেতে বলল, সব সব করবি, সব। বউ যা করে তাই কর। আপনি কখনো ওসব পাড়ায় গেছেন? অনন্যার নেশা হচ্ছে বুঝতে পারল রজত। সে কিছু না বোঝার ভান করে বলল, কোন সব পাড়া? আপনি তো দেখছি দেবদূত। বুঝতে পারছেন না? সত্যি বুঝতে পারছেন না, নাকি ইয়ার্কি মারছেন? রজত জানে এই সময়ে তাস দেখাতে নেই, না জানার ভান করে থাকতে হয়। সে মাথা নাড়ল। না না না, আর কি মারছি না, সত্যি বলছি। ওসব পাড়া বলতে? অনন্যা রজতের কাছে এগিয়ে এলো। মদের গন্ধ মিশ্রিত তার শরীরের সুগন্ধ রজতের কাছে পৌঁছল। রজত কল্পনা করতে শুরু করল, অনন্যার শরীর তছনছ করছে সে। আরে প্রস্টিটিউটদের পাড়া, বুঝলেন এবার?
ওরে বাবা, ওসব কোনোদিনও ভাবতেই পারিনি। বাবা যা করা ছিল, মেরে তক্তা বানিয়ে দিত। না না, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল। এই জন্মে আর যাওয়া হলো না। ওদের জন্য কিছু করতে ইচ্ছে করে। কত কষ্ট বলুন তো ওদের। সিরিয়াসলি, মানে আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি পৃথিবীর সব মেয়েকে মোলেস্ট হওয়ার হাত থেকে বাঁচাতাম। কথাটা ভুলে রজত মনে মনে খুব হাসল। এই কথাটা মেয়েরা হেব্বি খায়। যেসব ছেলে নারীবাদী, সেসব ছেলে আসলে ফাঁদ পেতে রাখে মেয়েদের জন্য। এসব কথা শুনে মেয়েগুলো গলে যায়, ভাবে আহারে ছেলেটা আমাদের জন্য কত ভাবে। আসলে কিচ্ছু ভাবে না। কথার জাল বুনে বড় একটা ফাঁদ তৈরি করা হয়। এরা বুঝতে পারে না কখন সে ফাঁদে ধরা পড়ে যায়। আর ইউ ফেমিনিস্ট? না, সেভাবে ভেবে দেখিনি কোনোদিনও। তবে আমি আমার মাকে খুব ভালোবাসি। তার প্রিয় পিক আপ লাইন। মায়ের সেন্টুর তেলে লোকজন ভীষণ গড়াগড়ি খেতে ভালোবাসে। হ্যাঁ, আমিও। হ্যাঁ, আমার মাকে আমি ভীষণভাবে মিস করি যখন বাইরে থাকি। মায়ের থাকা না থাকার ওপর কত কিছু ডিপেন্ড করে। বাড়ি গেলে জানেন, কিছুটা করতে না দিয়ে দিয়ে অভ্যেস খারাপ করে দেবে। আর তারপর যখন আবার ফিরে যাই, সব কাজ নিজেকে করতে হয়। তখন জানেন, কেমন আমার চোখ ফেটে জল আসে। মনে হয়, মা প্লিজ আমার কাছে এসে থাকো। 3 পেগেই মা চলে এসেছে। রজত অনন্যার হাত ধরল। সত্যি থাক, ভেবো না বেশি, ইমোশনাল হয়ে যাবে। ও, আমি তুমি বলে ফেললাম। থাক থাক, তুমিটাই থাক। আমিও বরং তুমিই বলছি। অনেক মদ খেয়ে ফেলেছি। আমি ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু আমার আবার অভ্যেসটা বড্ডই খারাপ। জানেন তো, যেখানে সেখানে আমি ঘুমিয়ে পড়ি। বেশ তো, আমি আছি তো, ঠিক ডেকে দেব। চলো। রজতী বিল দিল। এগুলোকে সে ছোট ছোট ইনভেস্টমেন্ট বলে মনে করে। তার আসল শখ মেটানোর জন্য আদর্শ লোক নেই। অনন্যা উঠতে গিয়ে আবার বসে পড়ল। রজত হেসে অনন্যাকে তুলল। অনন্যা তার শরীরের উপর গোটা শরীরটা ছেড়ে দিল। রজত অনন্যার কোমর ধরল। অনন্যা আপত্তি করল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অনন্যাকে নিয়ে আগের চেয়ারে বসালো। আমার না ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। তোমার কাঁধে একটু মাথা দিয়ে ঘুমাই? শিওর, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? অনন্যা রজতের কাঁধে মাথা রেখে ঘুমালো। রজত অনন্যাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। তার শরীরে প্রবল উত্তেজনা আসছে। মেয়েটা ধীরে ধীরে তার শরীরের সঙ্গে একেবারে লেগে যাচ্ছে। এক রাত্রিরে দুটো শিকার। রজত চোখ বন্ধ করল। এবার নিজের সঙ্গে কিছু কথোপকথনের পালা। এভাবে ঘুম হয় না, ধুস। আপাতত বসে বসেই ঘুমোতে হবে। ঠিক আছে, তাই হোক। রজত অনন্যার হাত ধরল। অনন্যা ফিস ফিস করে বলল, তুমি না খুব ফাস্ট। রজত অনন্যাকে বসিয়ে তার পাশে বসে বলল, বিছানায় আবার ঠিক উল্টো। তোমার স্যাটিসফ্যাকশন নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, সত্যি? একদম।
300 দেবো? ডুয়ার্সে কোনো এক বন বাংলোতে তোমাকে জড়িয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে। রজত নিজের মনে হাসল। হায় রে মেয়ে, নিজেই প্রস্তাব দিচ্ছিস? কাল সকালে কোথাও একটা যাওয়া যাক, যাবে? কেন নয়? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানেই যাব, আর তোমার সঙ্গে যাব। রজত বুঝলো মেয়েটার প্রচুর নেশা হয়ে গেছে। তুমি এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো, কালকের ব্যাপার কাল দেখা যাবে। ওহ, সো রোম্যান্টিক ইউ আর। এতদিন কোথায় ছিলে? পথ ভুলে তুমি কি এলে নাকি? ও কিশোর কুমার, ভালো ভালো ভালো। শো এবারে। অনন্যা রজতের গলা জড়িয়ে ধরে তার গালে চুমু খেল, এরপর কাঁধে মাথা রেখে শুল। এয়ারপোর্টের বাকিরা তাদের আর চোখে একবার দেখে নিল। শিকার এভাবেই আসে, তার পাতা ফাঁদে পা দেয়। ঘুম আসে না, শুধু জেগে বসে থাকতে হয়। স্নায়ু উত্তেজিত হতে শুরু করে, রক্ত ছিটকে আসার দৃশ্য ভিডিও করে রেখে বারবার দেখে। মরতে মরতে মেয়েগুলো যখন শেষ মুহূর্তেও ভাবে আসলে কিছুই হবে না, সেই আশাটা দেখলে হো হো করে হেসে উঠতে ইচ্ছে হয়। মানুষের সত্যি আশার শেষ নেই। এরা রাজনীতিকদের থেকে ভালো শাসনের আশা করে, সাপের থেকে নৈতিকতা আশা করে, তারপরে হাতের কাছে থাকা সব থেকে নিরীহ সাপটাকে মেরে ভাবে কি দিলাম। এদেশের নাগরিকরা সবাই বাবুরাম সাপুড়েকে ডাকতে চায় শেষ পর্যন্ত। রজত চোখ বুঝল, না, অনন্যা আজকের শিকার হবে না। হুট করে না, খেলিয়ে মারতেই বেশি আনন্দ পাওয়া যায়। ওসি অরুণাক্ষ বসু চুপ করে বসে নখ কামড়াচ্ছিলেন। সেকেন্ড অফিসারের সঙ্গে অল্টারনেটিভ ডেতে রাতে একবার করে থানায় আসেন তিনি। এখনো বিয়ে থা করেননি, খেয়াল খুশি মতো চলাফেরা করেন। অনিমেষ বেরিয়ে যাওয়ার পর অরুণাক্ষ একবার ভাবলেন অফিস কোয়ার্টারে ফিরে যাবেন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে কনস্টেবল বরুণ বর্মনকে ডেকে পাঠালেন। বরুণ খৈনি ডলছিল, ডাক শুনে সেটা লুকিয়ে অরুণাক্ষর সামনে এলো। কি হাল এখন? কোনো খবর দিচ্ছেন না আপনি? রতন ফিরেছে বস্তিতে? স্যার, রতনের কোন যেখানে পাবেন না, পালিয়েছে। মানে মাস তিনেক আর এই এলাকায় দেখবে বলে মনে হয় না। তা বলে চুপ করে বসে থাকলে হবে? হেড অফিস তো ফোন করে করে মাথা খেয়ে নিচ্ছে। এরপর ফোন করলে আপনাকে ধরিয়ে দেব, ওপরে আপনি জবাব দেবেন। কি যে বলেন স্যার, আমি কি করে জবাব দেবো বলুন? আমি কি আর অত ইংরেজি বলতে পারি নাকি? থাক থাক থাক, ইংরেজি বলতে হবে না, আপনি আপনার ভাষায় জানাবেন। কোচবিহার কবে যাবেন? এখন যাবো না, বউ বাড়ি চলে এসছে। বাহ, তাহলে তো আপনার পৌষ মাস, ভালোই আছেন। কি যে বলেন স্যার, আমাদের বয়সে আবার পৌষ মাস? এখন কিচ্ছু নেই জীবনে। আপনি বিয়ে করলে বুঝতেন স্যার, এখন আনন্দ পাবেন, পরে দেখবেন কিচ্ছু নেই, সব মায়া। দরকার নেই মশাই বিয়ে করার, কি দরকার? না করলেও হবে না স্যার, সব কিছুরই দরকার আছে জীবনে। বুড়ো বয়সে একা একা মরবেন নাকি? একা মরাই ভালো, মরার সময় তো সঙ্গে কেউ যাবে না, তাহলে আর একা দোকা হিসেব করে কি হবে? বরুণের ফোন বেজে উঠল। বরুণ ফোন দেখে বলল, স্যার, রবিন ফোন করেছে স্যার, টিপার। বরুণ ফোনে কথা বলে ফোন রেখে দিল। রতন ঢুকেছে স্যার, এইমাত্র, যাবেন? ইয়েস,
একদম, যারা যারা আছে সবাইকে নিয়ে নিন। চলুন চলুন চলুন। কিছুক্ষণের মধ্যে 5 জনের দল নিয়ে রতনের বস্তিতে হানা দিলেন অরুণাক্ষ। বস্তির এঘর ওঘর ঘুরে বরুণ রতনের ঘরের সামনে অরুণাক্ষকে নিয়ে গেল। দরজায় তালা দেওয়া। অরুণাক্ষ হতাশ চোখে বরুণের দিকে তাকালেন। বরুণ রবিনকে ফোন করে গালাগালি শুরু করল। কয়েক মিনিট গালাগাল খাওয়ার পর রবিন জানালো রতন খারাপ পাড়ায় গেছে। তুই থাকবি, দেখিয়ে দিবি, নইলে তোকে এবারে জেলে ঢুকিয়ে দেবো সালা, দেখবি? ঠিক আছে স্যার। বাহিনী আবার বেরোলো। পাড়ার মোড়ে রবিন এবার দাঁড়িয়েছিল। থানার লোকজন দেখে সেজে গুজে দাঁড়িয়ে থাকা মেয়েরা ভয় পেল না। কয়েকটা দালাল শুধু পালালো। ওকে ফলো করতে হবে, চলুন। রবিন দূরত্ব রেখে হাঁটতে শুরু করলো। রবিন একটা ঘুপচি ঘর আঙুল দিয়ে দেখিয়ে দিল। অরুণাক্ষ দরজা নক করলেন। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে গালাগালি দিতে দিতে দরজা খুলল। কি চাস? রতন ল্যাংটো হয়ে খাটেই শুয়েছিল। পুলিশ দেখে পালাতে গেল। অরুণাক্ষ এগিয়ে গিয়ে এক লাথি মারলেন রতনের পায়ে। রতন পড়ে গেল। বাহিনীর বাকিরা রতনকে জামা কাপড় পরিয়ে টানতে টানতে ঘর থেকে বের করল। অরুণাক্ষ সিগারেট খাচ্ছিলেন। দেখতেও পেলেন না অনিমেষ তাকে দেখা মাত্র অন্য গলি দিয়ে বেরিয়ে গেল। স্টেটের সবকটা থানাতে মিসিং ডায়েরি চেক করতে বলে দিয়েছি। দেখা যাক কিছু আসে নাকি। প্রেস ছিঁড়ে খাবে খবরটা ব্রেক হওয়ার পর। তা ছেড়ে খেলে খাবে, কি করার আছে? এখানে আমাদের কি কিছু করার ছিল? হ্যাঁ, তা ঠিক, আমাদের কিছু করার ছিল না। থানায় বসে মদ খেতে পারতাম আর লরি আটকে ঘুষ খেতে পারতাম, তাই না? স্যার, আপনি রেগে যাচ্ছেন। না না, রাখছি না। ফ্যাক্ট জানতে চাইছি। এই রাতে গাড়িগুলো থেকে কেমন কালেকশন হয়? আমি ঘুষ খাই না। তা বেশ, তো আটকানোর চেষ্টা করেছো কি? রিপোর্ট করেছো আমাকে কারো নামে? এই যে ওই যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে কিছু বলেছো কখনো? কি? কৌশিক চুপ করে গেল। শোনো কৌশিক, চাকরি শুরু করেই যেসব করতে শুরু করে দিয়েছ, কর্তব্যরত অবস্থায় মাতাল হয়ে থাকা খুব গর্বের ব্যাপার, তাই না? কি করব স্যার, এখানে সময় কাটানোর জন্য কিছু তো করতে হবে। নাইট ডিউটি ছিল, এরকম পাণ্ডববর্জিত জায়গায় ডিউটি করি। একা একা কি করব? আমাদের দিকটা দেখবেন না? না 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 না, শোনো, দেখতে হবে মানেটা কি? হ্যাঁ, কি দেখতে হবে তোমার দিকটা? এখানে তাহলে তোমাকে ডিউটি দেব না বলছো? হ্যাঁ, কোথায় ডিউটি করবে তুমি বলো? কোথায়? না না, বলো কোথায় ডিউটি করবে তুমি? আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তোমাদের বয়স কম, তাই তোমাদের বকাবকি করি। সিস্টেমে থেকে সিস্টেমটা পাল্টানোর চেষ্টা করো কৌশিক, চেষ্টা করো। না পারার তো কিছু নেই। আরে হাতি ঘোড়া কি আছেটা কি? এই ঘুষের চক্করে কতগুলো সাসপেক্টেড ক্রিমিনাল হাত থেকে বেরিয়ে যায়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? কত ক্রিমিনাল, হ্যাঁ? কত বাঁচাবো তোমাদের, আর বলো কত বাঁচাবো? বাঁচাতে হবে না স্যার। আমার এলাকা থেকে কোনো সাসপেক্টেড ক্রিমিনাল ঘুষ নিয়ে পালাতে পারবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। বেশ, শুনে ভালো লাগলো। এবার বলো আমরা কি করব, কি করা উচিত আমাদের? হোয়াট টু ডু? হ্যাঁ স্যার, বডি আইডেন্টিফিকেশন হলে আমাদের কাজটা সোজা হয়ে যেত। ভিকটিমকে কেন মেরে ফেলে গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। এসপি সিগারেট ফেলে দিলেন। না 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 না, ফরেন্সিকের অপেক্ষায় বসে থাকলে চলবে না কৌশিক। এভাবে যে কাউকে খুন করতে পারে সে একটা সাইকো কেস। ইয়েস,
এরকম সাইকো বাজারে ঘুরে বেড়াবে, না না না, সেটা হতে দেওয়া যাবে না। সবাইকে অ্যালার্ট করার প্রয়োজন আছে। আমি তো এই লাশটাকে দেখে আমার চেনা মানুষদেরই ইমাজিন করে যাচ্ছি। হাউ টেরিবল! এভাবে কেউ মেরে পুড়িয়ে দেয়? আমার মনে হয় স্যার, রাস্তায় ক্যামেরার ফ্রিকোয়েন্সি আরো বাড়ানো দরকার। এসপি রাস্তা থেকে নেমে মাঠের দিকে হাঁটতে লাগলেন। টর্চ হাতে কৌশিক এসপির পিছন পিছন হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর ক্ষেত শুরু হয়েছে। এই এদিকে একটু টর্চ ফেলো তো। দেখো দেখো, এদিকে কিছু ফেলেছে নাকি? টর্চ ফেলো। কৌশিক ক্ষেতের দিকে টর্চ ফেলল। কিছু দেখা গেল না। এসপির ফোন বাজল। কথা বলে ফোন রেখে বললেন, বিকেল থেকে এখন পর্যন্ত টোটাল 17টা মিসিং ডায়েরি ফাইল হয়েছে স্টেটে। 17, অ্যান্ড আউট অফ 17 8 জন মহিলা। শর্ট লিস্টিং এর কাজ শুরু করতে সুবিধে হতো ফরেনসিকের হেল্পটা পেলে। রাত 10টার পরে কটা মিসিং ডায়েরি হয়েছে স্যার? 10টার পরে? সেটা তো জিজ্ঞেস করিনি। দেখি, আরেকবার ফোন করতে হবে। এসপি ফোন নিয়ে এগিয়ে গেলেন। কৌশিক বড় রাস্তায় উঠল। রাতের রাজপথে পুলিশের গাড়ি দেখে লরিগুলো ভয়ে ভয়ে যাচ্ছে। কৌশিক চিন্তিত মুখে রাস্তার দিকে তাকিয়ে রইল। ঠিকই, এই খুনিটা সাইকো। একে খোলা বাজারে ছেড়ে রাখা ঝুঁকির কাজ হয়ে যাবে। শিলভদ্র অনন্যাকে আগেই দেখেছিল। রনি তার ভয়ে কিছু বলতে পারেনি। কখনো কখনো চেনা মানুষকেও না চেনার মতো করে দেখতে হয়। অনন্যা একটা ছেলের কাঁধে মাথা দিয়ে বসে আছে। ছেলেটা অত্যন্ত সুপুরুষ। এরকম ছেলে হওয়ার স্বপ্ন শিলভদ্র দেখত ছোটবেলায়। সব মেয়ে তার জন্য একেবারে পাগল হয়ে যাবে। পরিবর্তে একটা আতা ক্যালানে তৈরি হলো। অনন্যাকে প্রপোজ করতে না পারার ফ্রাস্ট্রেশনে রনি তাকে বিয়ে করে ফেলল। বিয়ে করা মানে কি? বিয়ে করা মানে হলো একটা কোনোদিন শেষ না হওয়া টানেলে ঢুকে পড়া। যেতে যেতে মাঝে মাঝে অন্ধকারে ঠোকর খাবে, উল্টে পড়বে, আরো কত কত কিছু হতে পারে। তবু টানেল থেকে বেরোনোর কোনো উপায় থাকবে না। এখন তো বউ পাশেই আছে। তবু অনন্যাকে একা বসে থাকতে দেখে মাথাতেও আসেনি অনন্যার সঙ্গে গিয়ে আলাপ করে আসা দরকার। মনে হলো বন্যেরা বনে সুন্দর, অনন্যা তো একা। ছেলেটা কখন এলো, কথা বলল, তুলে নিল। সে কোনোদিন এরকম হতে পারবে না। জীবনটা ঝাঁটের। ঝাঁট মানে বাংলা ডিকশনারিতে কি যেন একটা শব্দ আছে, নেই মনে হয়। আরবান ডিকশনারি বলে একটা জিনিস আছে। ঝাঁট জিনিসটা ওই আরবান ডিকশনারিতে জায়গা পেতে পারে। হ্যাঁ, তুমি গাড়ি বুক করেছো তো? শিলভদ্রের হুঁশ ফিরল। হ্যাঁ করেছি তো, কেন বলো তো? এই এয়ারপোর্টে নেমে না আমার আর দরাদরি পোষায় না। তুমি তো জীবনেও এসব করতে পারো না, তাই আমাকেই সেই করতে হবে। সব সময় ঝগড়া করতে আর ইচ্ছে করে না। শিলভদ্রর বলা উচিত ছিল। রিয়েলি? বলতে পারল না, বলা যায় না। একজন বিবাহিত পুরুষ সব সময় তার মনের কথা প্রকাশ করতে পারে না। পারলে সে 498A খেয়ে যাবে। 498 শব্দটা পুরুষ সমাজের কাছে আতঙ্ক স্বরূপ। সব বউ না ব্যাপারটাকে অত্যাচারিত হওয়ার পরে ব্যবহার করে না। কেউ কেউ বরের 12টা বাজানোর জন্য ব্যবহার করে। বিয়ের 2 বছর হয়েছে, বাচ্চা হয়নি, বাড়ি থেকে মা ক্রমাগত ঝাঁট জ্বালিয়ে যাচ্ছে। সে মাকে বলছে, দেখছি। রনিদা বলেছে ফাক অফ। বাচ্চা নেওয়ার কথা বললে রনিদা রেগে যায় দেখে সে আজকাল এই নিয়ে রনিদাকে ঘাঁটাই না। রনিদার ফিগার নাকি খারাপ হয়ে যাবে। শিলভদ্র দূর থেকে অনন্যার ফিগারের সঙ্গে রনিদার ফিগারের মনে মনে তুলনা করে আবার দীর্ঘশ্বাস ফেলল। এই তো ফিগার,
তার নাকি আবার ভালো খারাপ। কিন্তু এ তো আর বলা সম্ভব না। অগত্যা চুপ করে থাকাই ভালো। রাত বাড়ছে, শিলভদ্রর ঘুম পাচ্ছে না। মনে হচ্ছে রনি তাকে এখানে ফেলে রেখে চলে গেলেই হতো। যেখানে খুশি পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট সব থেকে ভালো মাধ্যম। সমস্যা হলো, যত ইচ্ছে করুক চলে যাওয়া যায় না। কত রকম ঝামেলা থাকে জীবনে, শিকড় গজিয়ে যায়। বাবা মা আছে, রনিতা ওদের জেলের ভাত খাইয়ে দেবে। ডিভোর্স জিনিসটা অত সোজা না যে চাইলেই পাওয়া যেতে পারে। আজীবন রনিতাকে সহ্য করতে হবে, আজীবন। রনিতার রাগ সহ্য করতে হবে, বদরাগ, জঘন্য ব্যবহার সব সহ্য করে যেতে হবে। শিলভদ্র অনন্যা রজতের দিকে তাকালো। তাদের দুজনকেই বেশ খুশি দেখাচ্ছে। ওদের বিয়ে হয়নি। বিয়ে না হলে পার্টনার চেঞ্জ করা যায়। অনন্যা পার্টনার চেঞ্জ করে, কিন্তু এককালে অনন্যাকে ম্যারেজ মেটেরিয়ালই মনে হতো। এখন সে কি লিভ ইন মেটেরিয়াল হয়ে গেছে? শিলভদ্র আবার শ্বাস ছাড়ল। সে বাসটা মিস করে গেছে। অনন্যার এসি বাস মিস করে সে অফিস টাইমে রনিতা বনগা লোকালে উঠেছে। পদে পদে হোঁচট, গালাগাল, ধাক্কা ধাক্কি। এই জীবনটা তাকে সহ্য করে যেতে হবে। শিলভদ্র চেয়ার ছেড়ে উঠল। কি হলো? কি আবার হবে? বাথরুমে যাব। এভাবে বলছো কেন? ভালো করে কথা বলো। কথা বলতে ভুলে গেছো নাকি? আমি ওভাবে বলিনি। বসো, আসছি। শিলভদ্র বাথরুমে গেল। বাথরুমে দরজা খোলার শব্দ। এখন হাতের কাজ করার দরকার ছিল, করা সম্ভব না। পাবলিক টয়লেটে এসব পারে না সে। অনন্যাকে ভেবে কত সময় কাটিয়ে দেওয়া যেত। শিলভদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করল। সে পাশ ফিরতেই দেখল অনন্যার সঙ্গে থাকা ছেলেটা এসে দাঁড়িয়েছে। শিলভদ্র ছেলেটার দিকে তাকিয়ে দেখল। ছেলেটা সুপুরুষ। যে কোনো মেয়ে এরকম ছেলের জন্য ডাইভ দেবে। শরীরে টাকার গন্ধ পাওয়া যায়। সে এয়ারপোর্টে এলে বুঝতে পারে কিছু কিছু পোশাক তাদের আর বড় লোকদের পার্থক্য করে দেয়। এই ছেলেটা এমন জামা কাপড় পরেছে দেখলেই বোঝা যায় টাকা আছে। অনন্যা কেন যাবে না? কি আছে আমার কাছে? আমি একটা বাল, পিওর বাল। শিলভদ্র বেসিনে হাত ধুয়ে পিছন ফিরে আর একবার ছেলেটাকে দেখল। ছেলেটা ঈষৎ মত্ত, চুপ করে দাঁড়িয়ে আছে। তার পেচ্ছাপ বের হচ্ছে না। এত সময় নিচ্ছে কেন? প্রস্টেট প্রবলেম আছে নাকি? অদ্ভুত। শিলভদ্র চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। ফ্ল্যাটে ফিরে অনিমেষ শ্বাস ছাড়ল। কিভাবে ফিরেছে সেই জানে। খারাপ পাড়ায় পুলিশ ওভাবে রেড করতে পারে সে বুঝতে পারেনি। ভাগ্যিস চলে এসেছিল। মাথা খাটাবার চেষ্টা করল সে। টাকাগুলো কার? পর্ণার। এতগুলো টাকা নিয়ে পর্ণা ঠিক কি করতে চাইছে? লুকিয়েই বা রেখেছে কেন? নাকি অফিসের টাকা চুরি করেছে? অনিমেষ খাটের ওপর টাকাগুলো মেলে রাখল। কি অসাধারণ দৃশ্য! নোট বাতিল করার সময় দেশের নেতাদের প্রোপাগান্ডা ছিল এর ফলে কালো টাকা নষ্ট হবে। তা যে কত বড় ঢপ! তা যত দিন গেছে জলের মতো পরিষ্কার হয়েছে। টাকার কোনো সাদা কালো হয় না, ওটা যার কাছে থাকে তার হয়ে যায়। এখন যেমন আমার হয়েছে। এই টাকাগুলো নিয়ে আমি কি কি করতে পারি? কি কি করতে পারি? অনেক কিছু পারি, অনেক কিছু। কিন্তু
পড়না ফিরলে কি হবে? আমার নামে চুরির কেস দিয়ে দেবে? এত বছর ওর ঘাড় ভেঙে খেয়েছি আমি, কিছুটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত আমার, হ্যাঁ থাকা উচিত না? কিন্তু ওসব কিছু আসছে না, মনে হচ্ছে টাকাগুলো নিয়ে কোথাও চলে যেতে হবে। সেটাই। অনিমেষ চুপ করে রইল। কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে কোমোডে বসে রইল। পিন্টু চিৎকার করতে শুরু করেছে। মহা বিরক্তিকর কুকুর একটা। কলিং বেল বেজে উঠল। অনিমেষ গুটিয়ে গেল। পর্ণা চলে এলো। ওর কাছে আবার ঘরের চাবিও থাকে। অনিমেষ তাড়াতাড়ি কোমর থেকে বেরিয়ে টাকাগুলো ব্যাগে রাখলো। কোনো শব্দ হলো না, কেউ ঘরে ঢোকেনি। তার মানে পড়না না। অনিমেষ দরজা খুলল। পুলিশ দাঁড়িয়ে আছে। তার বুক শুকিয়ে গেল। যথাসম্ভব নিজেকে সামলে সে বলল, বলুন। টহলে বেরিয়েছিলাম, আপনার কথা মনে পড়লো, চলে এলাম। ম্যাডাম ফিরেছেন? না, এখনো ফেরেনিও। ভেতরে আসতে পারি? নিশ্চয়, আসুন। অরুণাক্ষ ড্রয়িং রুমে ঢুকে পিন্টুকে কিছুক্ষণ আদর করে সোফায় বসলেন। আচ্ছা, বেশ। আপনি কি করেন? সে অর্থে কিছু না। আপনার স্ত্রী সংসার চালান? অনিমেষ মাথা নাড়ল। তার হৃদযন্ত্র বড়ই গড়বড় করছে, ধুকপুক ধুকপুক করে চলেছে। শান্ত হও, শান্ত হও। আজ অব্দি কিচ্ছু ছিঁড়তে পারোনি, আজ তোমাকে শান্ত হতে হবে। তোমার বউকে খোঁজার দায়িত্ব পুলিশের, তারা যা বোঝার বুঝবে। তুমি কেন অশান্ত হয়ে উঠছো? শান্ত হও অনিমেষ, শান্ত হও। এই, ভেতরে এসে বস, কথা বলে যাই। যেখানে যেখানে খবর পাঠানোর পাঠিয়ে দিই। এই কুকুর কত নিয়েছিল? 15। হ্যাঁ, 1000 না 100? 1500-তে আজকাল কুকুরের বাচ্চা পাওয়া যায় না। তা ঠিক, মেনটেনেন্স চার্জও বেশি, অনেক ঝামেলা কুকুর পোষার। আচ্ছা, যাই হোক, যে ম্যাডামের সঙ্গে আপনার শেষ ঝগড়া কবে হয়েছে? অনিমেষের মনে পড়ে গেল। সে চুপ করে খাটে বসে আছে আর পর্ণা তাকে ঝেড়ে যাচ্ছে। হকম্মার ধাড়ি হয়েছ একটা, কি দেখে যে বিয়ে করেছিলাম তোমায়। উফ, স্পাইনলেস ক্রিচার, জঘন্য। আমাদের ঝগড়া হতো না, আমি ছাড় খেতাম, ও ছাড় দিত। সেই, আপনি চাকরি করেন না? ডিভোর্স দেবার কথা বলতেন নাকি উনি? বার দুয়েক বলেছিল। হ্যাঁ, কোথাও চলে যেতে পারেন তো এখন। এরকম নাও হতে পারে যে নিখোঁজ হয়েছেন, ছেড়ে চলে গেছেন, আপনাকে পরে জানাবেন হয়তো। হতে পারে। সেরকম কোনো খবর হলে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, আপনার কি টেনশন হচ্ছে? হচ্ছে। হ্যাঁ, টেনশন কমাতে কি করেন আপনি? কিছু করি না, ঘুম আসে না শুধু। হ্যাঁ, আজকালকার দিনে চাকরি পাওয়াও খুব কঠিন কাজ। আচ্ছা, আপনার স্ত্রী যদি সত্যি আপনাকে ছেড়ে চলে যায়, কি করবেন? অনিমেষ বুঝতে পারছিল সে অপমানিত হচ্ছে, তীব্র অপমানিত হচ্ছে, যদিও আজকাল এসব গা সওয়া হয়ে গেছে তার। কিছু একটা করতে হবে, দরকার হলে ভিক্ষা করতে হবে। হ্যাঁ, ভিক্ষা করবেন? কি বলছেন? এছাড়া আর কি বা করতে পারি অফিসার, কি বা করতে পারি? ঠিকই।
আচ্ছা, কোনো খবর হলে জানাচ্ছি। আসি। অরুণাক্ষ যেভাবে হঠাৎ করে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেলেন। অনিমেষ দরজা বন্ধ করে দুবার চেক করে নিল। অফিসার সন্দেহ করছে পর্ণা আমাকে ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেলে কার সঙ্গে যাবে? অফিসার কেউ যদি পালিয়ে যায় তাহলে নিশ্চয়ই এই টাকাটার খোঁজে আবার ফিরবে। তাহলে আমার কি করা উচিত? পর্ণা ফিরে আসার আগে টাকাগুলো নিয়ে নিচে পালিয়ে যাওয়া, নাকি পুরো টাকাটাই কোথাও সরিয়ে দেওয়া? কোথায় সরানো যায়? কোথায় সরানো যায়? অনিমেষ ভাবতে থাকলো, একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাগটা নিয়ে বসার ঘরে সোফার তলায় রাখলো সে। এই ঘরেই থাকা যাক আপাতত, আর কোথাও যেতে হবে না। স্যার, কোনো খবর এলো? না। আর শোনো, বাই দ্য ওয়ে, তুমি আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করছো কেন? তোমার কোনো নেটওয়ার্ক নেই? আমি কোনো খবর না পেয়েই আপনাকে জিজ্ঞেস করছি স্যার। আর সেটা কি নিয়ে? আশেপাশে থানার মিসিং রিপোর্টে সেরকম কিছু নেই স্যার। আচ্ছা আচ্ছা, তুমি এত মাতাল কবে থেকে হলে কৌশিক? মাতাল না স্যার, বোর হচ্ছিলাম বলে খাচ্ছিলাম। কি করব এখানে? কিছুই তো করার নেই। আছে, করার অনেক কিছু আছে। এই কেসটা দেখো, এরকম কেস কালে ভদ্রে আসে, হুটহাট তো আসে না। তো এরকম কেস সলভ করতে পারলে আর কি চাই বলো? তোমার কি দরকার বলো তো? হ্যাঁ, কি দরকার? কিক দরকার, নাকি এই ট্রাকের কালেকশন হলে তুমি খুশি? আমার ওসব ট্রাকের টাকা লাগে না স্যার, খোঁজ নিলেই জানতে পারতেন। ও, আর কিকের কথা বলছেন? যেভাবে কলকাতা থেকে এখানে নজিরবিহীনভাবে পোস্টিংটা চেঞ্জ করা হলো, সেটা অ্যাকচুয়ালি আমাকে কোনো কিক দিয়েছে কিনা জানি না, তবে আমার পেছনে যে কিকটা মেরেছে তার ব্যথা এখনো যায়নি। তো পানিশমেন্ট পোস্টিং হয়েছে বলে রাগ? তো এরকম পোস্টিং তো আমাদেরও হয়। তো তা বলে কি ঘরে বসে থাকতে হবে? হ্যাঁ? কৌশিক কিছু বলল না, সরে গেল। তার বিরক্ত লাগছিল। হাঁটতে হাঁটতে সে রাস্তা দিয়ে নামলো। সত্যজিৎ ফোন করেছে। বল। কে ভাই, কি খবর? ঝাড়টা আছে এখন? হ্যাঁ, আছে তো। আরে জ্বালিয়ে খেলো মাইরি। আর কি ভাই, কপাল। অসুর নামের একটা সিরিজ দেখেছিলাম বুঝলি, সেই কেস দেখছি। কিভাবে পুড়িয়েছে এ, উদ্ধার করা চাপ আছে ভাই। ডিএনএ টেস্ট করাতেই হবে, করাতেই হবে। যা পারিস কর। পুরো নেশাটা নামিয়ে দিল। এখন গিয়ে ঘুমোতে পারলে ভালো হতো। তুই ঘুমো, তোর আর কি আছে? এসপি খুনিকে ঠিক বের করে নেবে। হুম, হাইওয়ের ধারে খুন হয়েছে, সেটা হয়েছে দিল্লি রোডে। খুনি দুটো জিনিস করতে পারে, এক, কলকাতার দিকে যেতে পারে, আর দুই, হয়তো দিল্লির দিকে গেছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো খুনি কাছাকাছি কোথাও লুকিয়ে আছে, এদিকেরই কোনো লোকালিটিতে। না না, আমার সিক্স সেন্স বলছে মাল এখানে নেই, ফেলে চলে গেছে। কেন মনে হচ্ছে সেটা জানি না, তবে মনে হচ্ছে। আচ্ছা, আমি দেখছি কিছু করা যায় নাকি। দরকার হলে দিল্লির ফরেন্সিক টিমকেও ডাকতে হতে পারে। পলিটিক্যাল মার্ডার না তো। আমি কিচ্ছু জানি না, আমি কি করে জানবো? তবে লোকাল কেউ নিখোঁজ নেই, আর কোনো রিপোর্টও নেই। এই 2 বছর আগে একটা কেস হয়েছিল আসানসোল দুর্গাপুর এলাকায়। এক ব্যাংকের ম্যানেজার একটা এক্সট্রা ম্যারিটাল ছিল। যেদিন থেকে মেয়েটা ম্যানেজারকে হুমকি দিতে শুরু করলো, ম্যানেজার মেয়েটাকে প্রথমে মারলো, তারপর কেটে ফেটে সুটকেসে বডি নিয়ে ওই দামোদরে ফেলে দিল। এই কেসটা সেরকম এক্সট্রা ম্যারিটাল থেকেও হতে পারে। ওফ, আরে একটু আগেই বমি করেছি। এসব বলা বন্ধ কর তো। সব সময় এসব বিভৎস রস আমার ভালো লাগে না।
তাহলে চাকরি ছেড়ে লিটিল ম্যাগ মেলায় পদ্য পড়তে যা বাল। এগুলো যদি না ফেস করতে হয় তাহলে চাকরি করছিস কি ছেড়তে? কৌশিক রেগে ফোন কেটে দিল। তার পায়ে একটা কিছু লাগলো। ফোনের টর্চ জ্বালিয়ে নিচু হলো। একটা লাইটার, হলদে রঙের লাইটার। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখক অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার উপন্যাস খুনের ব্যাপার স্যাপার, গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব আপনারা শুনবেন কাল ঠিক দুপুর 12:30। আজকের গল্প পাঠে ছিল কৌশিক। অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গল্পের প্রচ্ছদ অলঙ্করণে রৌনক, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে কাল ঠিক দুপুর 12:30। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।